আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে স্বাগতম জানাইতেছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আমি দেখতে পাচ্ছি বেশ অনেকেই জয়েন দিয়েছো এবং আশা করছি বাকিরাও খুব দ্রুত জয়েন দিয়ে দিবে। যারা জয়েন করেছো তারা তাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও যে যারা ধারণা করছো সেরা কলেজগুলোতে বায়োলজি প্রশ্ন আসে কিনা বা আসলেও কেমন আসে, কনফিউজ থাকো, তো তার জন্য আসলে এই লাইভ সেশনটা নেওয়া যেন তোমরাও জানতে পারো এবং আমরাও জানতে পারি আমাদের এক্সপিরিয়েন্স এবং সেই সাথে কি টাইপের প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারবে, কিভাবে অ্যান্সার করতে পারবে। ওয়ালাইকুম আসসালাম, অনেকে আমাকে সালাম দিচ্ছ, সবাইকে সবার জন্য একটাই উত্তর, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কিন্তু চাইলে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে এখন আছো সেটা কিন্তু বলতে পারো। দ্যাট মিনস তোমরা কে কোথা থেকে আমাদের সাথে এখন লাইভে জয়েন করেছো বলতে পারো। আমাদের সাথে সাকলাইন ভাইয়া আছে এবং তিনি বলছেন তিনি চলে এসেছেন। ধন্যবাদ ভাইয়া আপনি চলে আসার জন্য। দ্রুত তোমার সব ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তারা সবাই আসলে আমরা ক্লাস শুরু করব এবং আশা করছি একটা সুন্দর ক্লাস পাবা তোমরা। সেই সাথে আমরা আজকে অনেক এনজয় করবো, অনেক আড্ডা দিব। আমার বিশেষ করে আমার কলেজ রিলেটেড স্মৃতিগুলা সবসময় মোটামুটি মানে বেশ কয়েকদিন থেকেই চোখের সামনে ভাসছে, তো আশা করছি তোমাদের জন্য কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে সেখান থেকে এবং তোমরা অ্যাকচুয়ালি এনজয় করবে। সিলেট থেকে প্রিয়ম চৌধুরী বলছো, সিরাজগঞ্জ থেকে বলছো, ওয়ালাইকুম আসসালাম আপু। এক্স্যাক্টলি, সবাই একটু মেনশন করে চমৎকার বায়োলজি ক্লাস না ভয়ঙ্কর বায়োলজি ক্লাস সেটা বলবো না, বাট বায়োলজি ক্লাসের জন্য ফ্রেন্ডদের মেনশন করে দাওয়াত দাও। সোজা কথায় বলতে গেলে যদি বিরিয়ানি তোমার হয়, যদি বিরিয়ানির প্যাকেট তুমি পাও তাহলে ফ্রেন্ডকেও দাওয়াত দিয়ে খাওয়াও। আর যদি তোমার জন্য খুব ভয়ঙ্কর কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও ফ্রেন্ডদের হইতে দাও। চট্টগ্রাম থেকে আছে, ঢাকা থেকে আছে, তাহলে তো তুমি সব থেকে বেশি মেনশন দেওয়া উচিত, যে কয়জন ফ্রেন্ডকে পারো মেনশন দিয়ে নিয়ে আসো। জামালপুর থেকে আছে, আল্লাহ জাপান থেকে জয়েন করছে, আমি তো খুশিতে আত্মহারা হয়ে কান্না করে দেবো একটু পরে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে, ওকে। আচ্ছা, আমার মনে হয় আমাদের ক্লাসটা অ্যাকচুয়ালি জয়েন মানে শুরু করা উচিত, কারণ মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট আমরা অলরেডি পেয়ে গিয়েছি। সো আমার কাছে মনে হয় আমরা সবাই অ্যাকচুয়ালি এই ক্লাসটাতে অ্যাটলিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো এবং নতুন কিছু শেখার চেষ্টা, নতুন কিছু না আসলে পুরাতন জিনিসই নতুন মোড়কে শেখার চেষ্টা করব। আর সেই সাথে জানার চেষ্টা করব যে আসলে কলেজগুলা কিরকম বা কলেজগুলা কি। যাই হোক, আমি অ্যাকচুয়ালি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি ফার্স্টে আমার সব থেকে ফেভারিট একটা জিনিস বা ফেভারিট একটা কাজ, যদি এটা আমার লাইফে সেকেন্ড টাইম করা, আমার হোলি ক্রস কলেজের মনোগ্রাম বা আমরা যেটাকে লোগো বলি, এই লোগোটা অ্যাকচুয়ালি আঁকিয়েছি। জাপান মানে নোয়াখালী, আই এম সো সরি, আমি এটা আসলে জানতাম না এই অ্যাক্রোনিমটার মানে। যাই হোক, যেটা বলছিলাম যে এই হোলি ক্রস কলেজের লোগোটা আঁকানো আসলে আমার জন্য খুব এটা কি বলবো যে গর্বের বিষয় যে এই লোগোটা আমি আমার লাইফে 2 বছর আমার কলার পিন হিসেবে নিয়ে চলাফেরা করেছি, বা আমার পরিচয় মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে এর একটা প্রভাব অবশ্যই আছে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, সেরা কলেজ মানুষজন কেন ভর্তি হতে চায়, যে আমরা দেখি বেশি অনেক সময় দেখা যায় অনেকগুলো কলেজে দেখায় যে এরকম সাফল্য অনেক বেশি, শুধুমাত্র কলেজের না, অ্যাডমিশনে অনেক ভালো সাফল্য, ইভেন হচ্ছে বুয়েট মেডিকেলে অনেক চান্স পাচ্ছে। তাহলে কেন সেরা কলেজগুলোতে কেন আমি ভর্তি পরীক্ষার চেষ্টা করব বা মানে কেন আমার এদিকেই মনোযোগ থাকবে এখন? প্রথম কথা হচ্ছে আমরা যখন এসএসসি তে পড়ি অনেক একটা বিষয় মানে বিশাল সময় ধরে আমরা সিলেবাসটা কভার করার চেষ্টা করি এবং সেই সাথে দেখা যায় যে ক্লাস 9-এ খুব কমই পড়া হয়, আমাদের যা পড়া হয় সেটা কিন্তু ক্লাস 10-এ ওঠে। তুমি যখন পড়াশোনা করছো তখন দেখা যায় কিছু কিছু গ্যাপ থেকে যায় এবং সেটা বেসিক গ্যাপ। জিনিসটা এমন না যে ওই একদম পুরো একটা চ্যাপ্টার তুমি বাদ দিয়ে দিয়েছো বা পুরো একটা চ্যাপ্টার তুমি হয়তো পড়োইনি বা হয়তো কোনো কিছু বুঝোইনি চ্যাপ্টার, এরকম কখনো থাকে না। যেগুলো গ্যাপ যায় সেগুলো খুব বেসিক কিছু জিনিস এবং একটু বলবো টেকনিক্যাল জিনিসগুলো গ্যাপ পড়ে যায়।
এই যে কলেজ অ্যাডমিশন, তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তখন তোমাকে ওই ছোট্ট ছোট্ট গ্যাপগুলো ফিল আপ করতে হেল্প করবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে তুমি নিজেকে আরেকটু ভালোভাবে বেসিকগুলো প্রিপেয়ার করতে পারবা, কারণ তুমি ইন ফিউচারে যখন কলেজে উঠবা সায়েন্সের রিলেটেড টপিকগুলো নিয়ে, তখন দেখবা যে প্রচুর পরিমাণে মানুষজন জাস্ট এটাতেই পুশ করতেছে তোমাকে যে তুমি যেটা পড়ে আসছো বা তুমি এটা জানো, এটার বেসিকটা তোমার জানা থাকা উচিত। অথচ তুমি হয়তো বা কোনো গ্যাপের কারণে সেই বেসিকটা জানতা না বা সেই বেসিকটা তুমি মিস করে ফেলছো। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা এই যে কলেজের কথা বলছিলাম, সেরা কলেজগুলোর কথা বলছিলাম, বললাম যে এই বেসিকগুলো ফিল আপ হওয়া সম্ভব। আরেকটা দিক সেটা হচ্ছে সব কলেজ তোমাকে পড়াবে, এই সেরা কলেজগুলা তোমাকে স্বপ্ন দেখাবে। এটা সত্যি কথা। তুমি আমরা যেমন কি করি, যখন ছোট থাকি তখন ছোটবেলায় হয়তো বা হাঁটতে শিখি, প্রথম হাঁটতে শেখার সময় অনেকবার পড়ে যাই, আছাড় খাই, উঠে কান্নাকাটি করি, করে আবার হাঁটি। এই কলেজগুলো তোমাকে সেরকম একটা ফিল দেবে, অর্থাৎ তোমার লাইফের একটা পার্ট তারা পুরোপুরি চেঞ্জ করে দেবে। তুমি এমন একটা এনভায়রনমেন্টে থাকবা যেখানে তোমাকে তোমার বাবা মায়ের পরিচয় বা হয়তো বা তোমার পড়াশোনার কারণে তুমি ফার্স্ট এই জিনিসটা নিয়ে খুব গ্লোরিফাই করা হবে না, বা খুব বেশি একটা এমন বলা হবে না যে তুমি খুব ভালো স্টুডেন্ট, সো তুমি সবসময় সামনে থাকবা, বা তুমি অমুকের ছেলে অমুকের মেয়ে তুমি সামনে থাকবা, অ্যান্ড হয়তো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, হয়তো তুমি আমার মতো একটু মানে ব্যাক বেঞ্চার টাইপের স্টুডেন্ট। সো এই জিনিসগুলো যখন তুমি দেখবা, বিভিন্ন কলেজে এরকম গ্লোরিফাই করে, টিচারদের কিছু ফেভারিট থাকে, বাট এই সেরা কলেজগুলো এই দিক থেকে একটু ডিফারেন্ট। ওখানে তুমি কোনো টিচারের খুব কাছের কোনো স্টুডেন্ট পাবা না, বা টিচারের খুব ক্লোজ কোনো স্টুডেন্ট তুমি পাবা না, বা টিচার এমন হবে না যে একজনের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে, সে অ্যান্সার করতেছে, বাকিরা অ্যান্সার না করলেও চলবে, এই জিনিসটা না। যদিও আমরা অনেকগুলো স্টুডেন্ট মিলে ক্লাস করি, বাট তারপরেও ওই সময়টাতে তোমার কাছে মনে হবে যে টিচার আপ্রাণ চেষ্টা করছেন যে 165 জন বা 160 জন যে ক্লাসের মধ্যে আছে, এরা যেন প্রপারলি একটা অ্যাটেনশন পায় টিচারের কাছ থেকে। ইভেন টিচাররা অনেক চেষ্টা করে শুধুমাত্র পড়াশোনা না, তোমার নৈতিক চারিত্রিক গুণাবলী যাই থাকুক না কেন সেগুলাকে অ্যাকচুয়ালি যেটাকে বলা যায় গড়ে উঠানোর যে বিষয়টা, বা আমরা যে বলি না যে একটা ভাইব থাকে, একটা আলাদা ভাইব থাকে এই কলেজগুলোর স্টুডেন্টের মধ্যে। ভাইব বলতে আসলে কিছুই নেই, এই কলেজগুলোর স্টুডেন্টদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কিছু নম্রতা, কিছু ভদ্রতা, এবং সেই সাথে আমরা যেটুকু জানি যে আসলে এই কলেজগুলো অনেক কিছু শিক্ষা দেয়। আচ্ছা, অনেক হয়তো বলছো যে আমরাও কি হোলি ক্রস কলেজে অ্যাডমিশন নিব নাকি, বা হচ্ছে এনডিসিতে না টিকলে বোরখা পরে যে তুমি অ্যাডমিশন দিতে পারবা কিনা। ওয়েট, বাট কথা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেহেতু হোলি ক্রস কলেজের ছিলাম, সো আমি দ্যাটস ওয়াই আমার এই ফেভারিট একটা মানে মনোগ্রাম যেটা আমার ফেভারিট সেটা আঁকাইছি। এখন তুমি যদি এনডিসিতে ভর্তি হও এবং দেখা গেল তুমি এনডিসিতে ভর্তি হওয়ার পরবর্তী সময় তুমি হয়তো বা টিচার হচ্ছ, বা তুমি হয়তো টিউশন করাচ্ছ, তখন তুমি এরকম ব্যাকগ্রাউন্ডে এনডিসির একটা লোগো আঁকায় বা মনোগ্রাম আঁকায় তুমি অ্যাকচুয়ালি তোমার স্টুডেন্টদেরকে জানান দিতে পারো যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এখন আমার কলেজকে ভালোবাসি। ইভেন আমি এখনো দাঁড়ায় বলতে পারি যে আমি আমার কলেজকে ভালোবাসি। তো যাই হোক, আসলে কথা বলছিলাম, আমি আমার অলওয়েজ এটা বলি যে সবাইকে আমি বলি, আমার কলেজ লাইফের যে সময়টুকু আমি কলেজে কাটিয়েছি সেই সময়টা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য মোমেন্টস ছিল। অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বুঝতে পারা যায়। সেই সাথে আরো একটা জিনিস বুঝতে পারা যায়, সেটা হচ্ছে তুমি কতটা ট্যালেন্টেড কোন সেক্টরে। এই জিনিসটা সব সময় তোমাকে সাহায্য করবে। তুমি যদি ট্যালেন্টেড নাও হও, তোমার আশেপাশের ট্যালেন্টের ভিড়ে হলেও তুমি তোমার নিজের ট্যালেন্টটা খুঁজে পাবা। হোলি ক্রস কলেজের আরেকটা স্পেশালিটি, শুধুমাত্র হোলি ক্রস না, এনডিসি বলো, সেন্ট জোসেফ বলো, বা ভিএনসি বলো, এই কলেজগুলোর একটা আলাদা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে তাদের লাইব্রেরি। আমি এনডিসি বা সেন্ট জোসেফের লাইব্রেরি দেখি নাই, আমি লাইব্রেরি দেখছি আমার কলেজে, হোলি ক্রস কলেজে, আর আমি এনডিসি আর সেন্ট জোসেফটা শুনছি। সো হোলি ক্রস কলেজের লাইব্রেরি এমন একটা জায়গা যেটা তোমাকে সব থেকে শান্তি দিতে পারবে দুনিয়াতে। এটা শুধুমাত্র আমি না, হোলি ক্রসে পড়া প্রত্যেকটা স্টুডেন্ট, ইভেন যারা জীবনে কোনোদিন লাইব্রেরিতে ঢোকেও না, তারাও বলবে যে সব থেকে শান্তির জায়গা ছিল লাইব্রেরি। কেন? কারণ ক্লাস বাঙ্ক দেয়া, ক্লাস গ্যাপ, মানে দুই ক্লাসের মাঝখানে গ্যাপ, অবশ্যই ক্লাস বাঙ্ক দেওয়া যায় না হোলি ক্রসে, বাট কিছু টেকনিক আছে, এগুলো শিখাই দেবো না হয় আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে। আচ্ছা, মিশন টু হোলি ক্রস কলেজ অ্যাকচুয়ালি বলবো না, মিশন টু সেরা কলেজ বলবো। আমি আগেই বলছি যে আমি আজকে অনেক বেশি পরিমাণে কথা বলবো হোলি ক্রস কলেজ নিয়ে, কজ এটা আমার কলেজ ছিল, 2 বছর কাটে আসছি ভাই, অনেক অনেক স্মৃতি শেয়ার করতে দাও, একটু এমন করো কেন তোমরা। আচ্ছা,
এমন ভাবে বললাম যে হোলি ক্রস কলেজে পড়তে মন চায়, আমি তো চাচ্ছি তোমরা এই কলেজগুলোতে পড়ো, শুধুমাত্র হোলি ক্রস যে তোমাকে এমন একটা এনভায়রনমেন্ট দিবে এমন না। আমি এনডিসি তে সায়েন্স ফেস্টে গেছিলাম এবং ওদের মাঠটাতে বসে আমি দুপুরে খাওয়া দাওয়া করতেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে ভাই এত সুন্দর মাঠ আমি এর আগে কেন দেখি নাই, এবং আমি কেন এত সুন্দর মাঠে খেলতে পারতেছি না, আমি কিছু করতে পারতেছি না, জাস্ট গিয়ে বসছি, খেয়ে দিয়ে উঠে চলে আসছি। ওদের আর্চ বিশপ গাঙ্গুলি ভবনে আমাদের সায়েন্স প্রজেক্টের ছিল, তো ওখানে যতক্ষণ ছিলাম, আশেপাশে যতক্ষণ ছিলাম, প্রত্যেকটা স্টুডেন্টের বিহেভ একদম আগের থেকে দেখে মনে হচ্ছে ট্রেন্ড করা। ইভেন তারা অনেক মজাও করতেছে, যারা বাইরে থেকে স্টুডেন্টে যারা আসছে তাদেরকে যত সম্ভব হেল্প করার চেষ্টা করতেছে। অনেক মানে সোজা কথা বলতে গেলে যে স্টুডেন্টদের মধ্যে একটা আলাদা জগৎ আমাদেরই। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের হোলি ক্রস কলেজে ঢোকার মুখে এরকম একটা লেখা তোমরা দেখতে পাবা। আশা করতেছি যারা হোলি ক্রস কলেজে ভর্তি হবা তারা এই জিনিসটা দেখতে পাবা। যাই হোক, আমরা এখন পড়ানো শুরু করি। অনেক মানুষ চলে আসছে এবং আমি আমার ফেভারিট লোগোটা মুছে দিচ্ছি। এই নিয়ে আরো আড্ডা মারা হবে, গল্প করা হবে। আজকে বলেছিলাম চ্যাপ্টার 2 পড়াবো। এখন একজন আমাকে প্রশ্ন করেছিল, মানে যে এইটা দেয়া ছিল, ওখানে বলেছিল যে আপু বায়োলজিও কি আমাদের পড়তে হবে কিনা। বায়োলজি অবশ্যই পড়তে হবে, কারণ হচ্ছে আমাদের বায়োলজি মানে সাবজেক্টটা এমন যেখানে তুমি আসলে খুব ট্রিকি কিছু কোশ্চেন করতে পারবা না, এবং তোমাকে একদম ডিরেক্ট কোশ্চেন গুলাই করা হবে। এখন ট্রিকি কোশ্চেন করতে পারবা না বলতে জিনিসটা এমন না যে আপু তাইলে কি কোনো প্রশ্ন আমি পাবো না যেগুলো আমি একটু সুন্দর করে অ্যান্সার করতে পারি। কলেজ অ্যাডমিশনের নরমালি এক কথায় উত্তর আসে, সব থেকে মানে বেস্ট চয়েস যেটা এক কথায় উত্তর আসে। দেখা যায় যে একটা প্রশ্ন দিয়ে খুব কম একটা জায়গা দেওয়া হয়। এখন বায়োলজি যদি বর্ণনামূলক কোনো প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে তুমি ছোট্ট একটা জায়গায় কিভাবে লিখবা, এই জিনিসটা আজকে শিখাই দিব, এই জিনিসটা টেকনিকটা আজকে শিখাই দিব। এবং সেই সাথে আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে বায়োলজি আসলে আমরা কিভাবে পড়া উচিত, যে কিভাবে পড়লে আমাদের জন্য সুবিধা হয়। ফার্স্টেই আসি, যেহেতু বললাম যে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি বা বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে, সেগুলোর জন্য বোথ প্রিপারেশন আমাদের নেওয়া প্রয়োজন। আমরা জানি না আসলে কোয়েশ্চেনটা কিরকম হবে। ইভেন এমনও হতে পারে তোমাকে এত বড় একটা জায়গা দিচ্ছে যেটার অ্যান্সার এক কথায় দেয়া যায়। সো আমাদের চেষ্টা করতে হবে যে এই জিনিসগুলো যেন আমরা শিখি এবং এই জিনিসগুলো যেন আমরা অ্যাটলিস্ট আমাদের এক্সাম টাইমে যে এক্সামটা আমরা দিতে যাচ্ছি সেই এক্সামটাতে অ্যাটলিস্ট যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং যেন এই জিনিসটা না হয় যে আমি তো বায়োলজি পড়ি নেই, আমার তো বায়োলজি থেকে কোনো কোশ্চেন কমন আসে নাই। বায়োলজি থেকে কোশ্চেন তুমি বই থেকে কমন পাবো, তোমাকে বই থেকেই প্রশ্ন করা হবে, শুধুমাত্র তোমার মাথাটা খাটায় অ্যান্সার করতে হবে। ফার্স্টে আসি, সেটা হচ্ছে বলতেছিলাম চ্যাপ্টার 2 এর কথা। চ্যাপ্টার 2 এ যদি আমরা বলি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের জীবকোষ রিলেটেড পার্ট এবং আরেকটা হচ্ছে টিস্যু রিলেটেড পার্ট। আচ্ছা, চ্যাপ্টার 2 অনেক বড় একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটাকে আসলে আমরা কিভাবে কভার করতে পারি বা কিভাবে শেষ করতে পারি। জীবকোষের ক্ষেত্রে আমাদের একটু দেখার মতো বিষয় অনেকগুলো আছে। প্রথমত আমরা যদি কিছু ক্যাটাগরি ওয়াইজ কাজগুলোকে ভাগ করে ফেলি, যেমন কোষ কি এই জিনিসটা, বা হচ্ছে গিয়ে যদি বলি কোষের সংজ্ঞা এবং কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ ও সংজ্ঞা, এখানে একটা জিনিস যদি বলি, সংজ্ঞা রিলেটেড প্রশ্নগুলো খুব কম আসে এবং চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আরো কম আসে, কারণ চ্যাপ্টার 2 তে যদি সংজ্ঞা খুঁজে তাহলে অনেক বড় সংজ্ঞা হয়। সো এই জিনিসটা আসলে অতটা বেশি ইম্পর্টেন্ট না, বাট যেহেতু বইয়ের ফার্স্ট মানে বইটা খুললে আমরা এটা দেখি, বা আমাদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টার খুললে আমরা এই জিনিসটা সবার আগে দেখি, একটু জানা থাকা প্রয়োজন। প্রকারভেদগুলো আমরা করি হচ্ছে গঠনগত আর কাজের ভিত্তিতে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আসলে প্রকারভেদগুলো কিসের উপর ডিপেন্ড করতেছে। এটাই তো একটা ট্রিকি কোশ্চেন। তুমি জানো কোষ হয়তো বা দুই প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ, আবার হচ্ছে দেহকোষ, জনন কোষ, কিন্তু তুমি জানো না যেটা আসলে কিসের উপর ভিত্তি করে প্রকারভেদটা করা হয়েছে বা আদি কোষ বা প্রকৃত কোষের পার্থক্য কোনগুলো। এই ক্ষেত্রে পার্থক্যগুলো একটু মানে ট্রিকি করে পড়বা, যে একটা পাশ পড়বা আরেকটা পাশ পড়বা। কিরকম? আদি কোষে নিউক্লিয়ার ঝিল্লি নেই, প্রকৃত কোষে আছে। তারপর আদি কোষ হচ্ছে গিয়ে সুগঠিত নিউক্লিয়াস নেই, প্রকৃত কোষে আছে। আদি কোষে রাইবোসোম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নেই, কিন্তু প্রকৃত কোষে সাইটোপ্লাজমীয় সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান। এইভাবে করে পড়তে হবে, অর্থাৎ এক পাশে আছে আর এক পাশে নেই। সো আমাকে একটা পাশ পড়লেই হচ্ছে, আর একটা পাশে আমি যদি স্কিপ করেও যাই
স্টিল আমি অ্যান্সার করতে পারবো কোশ্চেনের আনসার, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে শুধুমাত্র এই জায়গায় না, আচ্ছা আমার অ্যাকচুয়ালি হিজাব একটা না যেটা, এটা অ্যাডমিশনে কখনোই প্রশ্ন করবে না, কারণ এটা আসলে অ্যাডমিশনের টিচাররা বেকুব না। এবার আসি, যেটা বলতেছিলাম যে জীবকোষের রিলেটেড বাকি টপিকগুলো যদি দেখি, আমাদের জীবকোষে কোষের প্রকারভেদের সংজ্ঞা পার করলে আমরা ফার্স্টে যেটা পাই সেটা হচ্ছে কোষ অঙ্গাণু। কোষ অঙ্গাণুগুলা আমরা কিভাবে পড়ব? কোষ অঙ্গাণুগুলাতে অনেক কিছু আছে, অনেক একটা হিউজ সিলেবাস আমাদের কভার করতে হয় কোষ অঙ্গাণু দিয়ে। কোষ অঙ্গাণু পড়ার হচ্ছে গিয়ে বেসিক নিয়ম। প্রথমত আমাকে দেখতে হবে এই কোষ অঙ্গাণুটা কোন কোষে আছে। কোন কোষে বলতে প্রাণী কোষে নাকি উদ্ভিদ কোষে? আমি পাশের টিস্যুর অংশটুকু এখন আপাতত মুছে দিচ্ছি, যেহেতু আমরা জীবকোষ নিয়ে আলোচনা করতেছি। উদ্ভিদ নাকি প্রাণী কোষে, কোন কোষে আসলে এই কোষ অঙ্গাণুগুলো আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা একটা চার্ট বানাই। এই চার্ট বানানোটা আমাদের বায়োলজির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক কথা বলতে যে আপু চার্ট বানাতে তো অনেক সময় লাগে, তো চার্ট বানাবো, পড়বো। একটা কথা মাথায় রাখবা, তুমি যে একবার সময় নিয়ে 5টা মিনিট সময় নিয়ে চার্ট বানাচ্ছ 2টা বা 3টা, এই চার্টটা তোমাকে হেল্প করবে যে তুমি আসলে ইন ফিউচার রিভিশন কিভাবে দিবা, জিনিসগুলো মনে রাখবা কিভাবে। সো আমার কাছে মনে হয় আমি যদি তোমাকে চার্টটা বানানো দেখিয়ে দিই, আই থিংক তোমরা বাকিটা কভার আপ করে নিতে পারবা। এটা লিখে দিলাম অঙ্গাণু, এটা লিখলাম হচ্ছে অবস্থান, অর্থাৎ উদ্ভিদ কোষে নাকি প্রাণী কোষে কোন জায়গায় আমার এই অঙ্গাণুটা অবস্থিত। এবার আসি, ফার্স্ট অফ অল আমাদের আসে কোষ প্রাচীর, এবং অ্যাজ ইউজুয়াল আমরা জানি কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। তো তোমরা চাইলে এখানটা স্টার দিয়ে রাখতে পারো। কেন? কারণ এখানে একটা এক্সট্রা কথা বললাম, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, দ্যাট মিন্স আমি উদ্ভিদ কোষেই শুধুমাত্র এই কোষ প্রাচীর দেখতে পাই। তারপর দেখি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির ক্ষেত্রে দেখব প্রাণী কোষে সাধারণত দেখতে পাই, এবং সেই সাথে কিছু পরিমাণ উদ্ভিদ কোষে। আচ্ছা, এইভাবে করে যদি আমরা সামনে আগাই, আমরা আরো অনেকগুলা অঙ্গাণু পাবো, যেমন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে কেউ কেউ বলতে পারবা? মাইটোকন্ড্রিয়া কোন মানে কোন কোষে থাকে? প্রাণী কোষ নাকি উদ্ভিদ কোষ? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে থাকে। এক্স্যাক্টলি ঠিক এইরকম করে যদি আমরা বাকি অঙ্গাণুগুলোর জন্য প্ল্যান্ট সেল শুধুমাত্র না, মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে থাকে। রিয়াদ আমাকে ঠিকঠাক একটা উত্তর দিয়েছে, ধন্যবাদ রিয়াদ। আচ্ছা, তারপর যদি দেখি প্লাস্টিডের কথা যদি চিন্তা করি, প্লাস্টিড কোথায় থাকবে? প্লাস্টিড কোথায় থাকবে বলে ফেলে দ্রুত। প্লাস্টিড হিউম্যান সেলে থাকবে? আচ্ছা, প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকবে। এক্স্যাক্টলি, প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে থাকবে। তারপর যদি দেখি আমাদের আর কি কি অঙ্গাণু আছে, গলজি বডি। গলজি বডি কোথায় থাকবে? প্রাণী কোষে না উদ্ভিদ কোষে?
অনেকে উত্তর দিচ্ছ উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ। থ্যাংক ইউ সো মাচ সবাই যে অ্যাটলিস্ট আমার সাথে ক্লাস করতেছো এখন। গলজি বডি অ্যাকচুয়ালি আমরা বলি সাধারণত গলজি বডি হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য, মূলত প্রাণী কোষের বৈশিষ্ট্য, কিন্তু কিছু পরিমাণ উদ্ভিদ কোষে দেখা যায়। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে সবার মধ্যে যে আপু প্রাণী কোষ উদ্ভিদ কোষ প্রাণী কোষ উদ্ভিদ কোষ, সো এইটা একটু ক্লিয়ার করা প্রয়োজন, কি বলো? তাই তো? আচ্ছা, এখন বলি এই গলজি বডিটা আমাদের বইয়ের অনুসারে মূলত প্রাণী কোষে থাকে এবং কিছু পরিমাণ উদ্ভিদ কোষেও দেখা যায় মাঝে মাঝে, সব সময় না, জিনিসটা এক্সেপশনাল। আচ্ছা, এখানে শেষ করে দিলাম। বাকি আরো যে অঙ্গাণুগুলো আছে, বাকি আরো কি কি অঙ্গাণু আছে আমি পাশে লিখে দিচ্ছি। গলজি বডির পরে ছিল হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর যদি বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর ছিল কোষ গহ্বর, কোষ গহ্বরের পরে ছিল লাইসোজোম, তারপরে ছিল হচ্ছে রাইবোজোম, কোষ কঙ্কাল, তারপরে ছিল সেন্ট্রোজোম এবং লাস্টলি ছিল নিউক্লিয়াস। তোমাদের কাজ যেটা, আমি চাই তোমরা যে কজন আমাকে অ্যানসার করছো তারা সবাই একটা করে ক্লাস নোট জমা দাও। তাহলে আসলে তোমরা যখন ক্লাস নোটটা জমা দাও তখন আমরা বুঝতে পারি যে তুমি আসলে ঠিক কোন জিনিসটা বুঝতে পেরেছো, কোন জিনিসটা বুঝতে পারোনি। একজন টিচার কিন্তু শুধুমাত্র ক্লাস নোটটা দেখে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে তার কতটুকু পড়ানো ফ্রুটফুল হলো আর কতটুকু পড়ানো বোঝা যায়। যাই হোক, যেটা বলছিলাম যে আমি তোমাদেরকে এই 5টা দেখিয়ে দিলাম তোমরা কিভাবে করবা, আর এখানে বাকি আছে আরো 7টা। 7টাই তো, হ্যাঁ 7টা। এই 7টা তোমরা করে ফেলবা বাসায়, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে গিয়ে এটাকে মুছে দিচ্ছি। আশা করছি তোমাদের এটা লেখা শেষ। আচ্ছা, এইটা তো গেল যে আসলে প্রথম কথা উদ্ভিদ কোষে কোথায় থাকে বা না থাকে। এখানে একজন বলছিল যে ভ্যাকুয়াল মানে হচ্ছে কোষ গহ্বর, জাস্ট ইন প্ল্যান্ট, লাইসোজোম ইন বোথ। ভ্যাকুয়াল বা কোষ গহ্বর যেটা, সেটা কিন্তু প্রাণী কোষে অনেক সময় দেখা যায়, খুব ছোট থাকে বাট স্টিল দেখা যায়। উদ্ভিদ কোষেরটা সব থেকে বড় এবং সেটাও এক প্রকার বলা যায় বড় কোষ গহ্বর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। শুধুমাত্র কোষ গহ্বর না, এটাও খেয়াল রাখবা, ভালো একটা পয়েন্ট বের হয়েছে, সেটা হচ্ছে বড় কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, মানে অনন্য বৈশিষ্ট্য। অর্থাৎ উদ্ভিদ কোষেই শুধুমাত্র তুমি এই বড় কোষ গহ্বর দেখতে পাবা, আর এটা হচ্ছে কোষ প্রাচীর দেখতে পাবা। এখন এই বড় কোষ গহ্বর মানে যে শুধু সকল কোষ গহ্বর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, জিনিসটা এমন না। প্রাণী কোষে ধরো যদি উদ্ভিদ কোষের কোষ গহ্বর এত বড় থাকে, প্রাণী কোষে আমরা এতখানি দেখতে পাই, হয়তোবা 1টা 2টো 3টা এরকম থাকতেই পারে। কিছু সংখ্যায় থাকবে, কিছু অল্প, মানে খুব অল্প সংখ্যক থাকবে, খুব ছোট, যেটা অনেক সময় দেখাও যায় না, এরকমও কথা আছে। আচ্ছা, আমি এটা মুছে দেই, আমরা এর পরের স্টেপটাতে যাই। আমরা ফার্স্ট স্টেপে দেখলাম যে, আমি যদি পাশে লিখে আমার বলছি মানে দেখতে পাবে সবাই। ফার্স্ট যদি যাই, আমরা দেখলাম যে কোষের অবস্থান কোথায়। কোষের অবস্থান রিলেটেড আশা করতেছি আর কোনো প্রবলেম হবে না, বা এই চার্টটা রিভাইজ করলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। সেকেন্ডে আসি যে কোষটা মানে স্তর বা বাইরের আবরণী বা ঝিল্লি যুক্ত কিনা, অর্থাৎ কোষে ঝিল্লি, কোষের অঙ্গাণুটা ঝিল্লিবদ্ধ কিনা।
আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানেও আমরা একটা জিনিস শিখবো আরেকটা জিনিস স্কিপ করব। ঠিক কোন জিনিসটা শিখবো কোনটা স্কিপ করব? আমরা শিখবো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। অর্থাৎ আমরা একটা ছন্দ দিয়ে দিব এবং সেই সাথে রিলেট করে দেব কোন অঙ্গগুলা ঝিল্লিবদ্ধ এবং তাদের কয়টা করে ঝিল্লি আছে, মানে ঝিল্লির স্তর কয়টা। সো আমরা যদি একটু উল্লেখ করি, সেটা হচ্ছে মা, কে, এরা, পাগল। এখন বলতে পারো আপু কি আলটিমেটলি পাগল হয়ে গেল কিনা, কজ হচ্ছে আপু এগুলা কি বলতেছে। আচ্ছা, আপু আসলে এগুলা তোমাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে, আপু তোমাদেরকে যেটা বলতেছিলাম সেটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এই ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলা কি করতেছে দেখি। এই ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলোর মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, এটা আমরা সবাই জানি। মাইটোকন্ড্রিয়া ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, এবং এটা হচ্ছে দ্বিস্তরী। দ্বিস্তরী এবং আসলে এই অঙ্গাণুগুলা বা দ্বিস্তরী যে অঙ্গাণুর কথা বললাম, এই দ্বিস্তরের কাজ বা দ্বিস্তরটা কেমন? বাইরের স্তরটা হচ্ছে গার্ড দেয়, মানে সুরক্ষা দেয়, বাইরের স্তর সুরক্ষা দেয়, আর ভেতরের স্তর বিক্রিয়া ভেতরের স্তরে বিক্রিয়া সংঘটিত হয় বা বিক্রিয়া তল হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আমরা বেশ অনেকগুলো জিনিস একবারে পড়তে পারলাম। ঝিল্লিবদ্ধ অঙ্গের মধ্যে ফার্স্টেই বললাম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী, বাইরের স্তরটা সুরক্ষা দিচ্ছে, ভেতরের স্তরটা বিক্রিয়া তল হিসেবে কাজ করছে। বাকি অংশটুকু আমরা একটু পরে পড়বো, যে একটু অপেক্ষা করতে হবে, যদি ঝাপসা দেখা যায় আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসি কে। কে মানে হচ্ছে কোষ গহ্বর। এই কোষ গহ্বর হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আমাদের বইতে আসলে উল্লেখ নাই সেটা একস্তরী না দ্বিস্তরী, আমরা যতটুকু চিত্র থেকে বুঝতে পারি সেটা হচ্ছে একস্তরী। এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একস্তরী। এবার আসি, এই ক্ষেত্রে তিনটা অঙ্গাণু আমরা পাবো। এক নম্বর অঙ্গাণু প্লাস্টিড। প্লাস্টিড দুই স্তরী বা দুটি স্তর থাকে। গলজি বডি একস্তরী এবং সাথে থাকবে লাইসোজোম। লাইসোজোমও একস্তরী। আচ্ছা, আশা করছি এই পর্যন্ত বোঝা গিয়েছে বা এই জিনিসগুলো তোমরা অলরেডি তুলে নিয়েছো। এখানে খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে কোনগুলা একস্তরী এবং কোনগুলা দুই স্তরী। শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আসলে তার দুইটা স্তরের কাজ সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হয়েছে, কারণ মাইটোকন্ড্রিয়ার কাজ ব্যাখ্যা করতে হলে এই দুইটা স্তরের কাজ ব্যাখ্যা করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করতেছি এইখানে তোমাদের আর কোনো প্রবলেম হবে না ইন ফিউচার। এখন আমাকে একটা জিনিস বলো, যদি আমাকে কেউ বলে যে রাইবোজোম কি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাকি ঝিল্লিবিহীন অঙ্গাণু, হলে কি অ্যানসার দিবা? একটু ঝিল্লি মানে এই অ্যানসারটাকে একটু দিয়ে দাও। সেটা হচ্ছে, যদি কেউ বলে রাইবোজোম কি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাকি ঝিল্লিবিহীন অঙ্গাণু। কোষ ঝিল্লি কি পড়ানো হয়ে গিয়েছে কিনা? কোষ ঝিল্লি আমি আসলে স্পেসিফিক্যালি কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এভাবে পড়াচ্ছি না, আমি একটু টেকনিক্যাল ওয়েতে পুরো চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করতেছি তোমাদের।
ঝিল্লিবিহীন অঙ্গাণু, এক্স্যাক্টলি এটা আমিও বুঝতে পারছি, সেটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। এবার আসি, দ্যাট মিন্স তোমরা এখানে যদি কোয়েশ্চেন করা হয় বাকি অঙ্গাণুগুলো, মানে এখানে আমরা যা শিখলাম মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, লাইসোজোম, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, এগুলো বাদে যদি অন্য কোনো কিছু আসে তাহলে সেগুলো অবশ্যই ঝিল্লিবিহীন অঙ্গাণু। এবার আসি, আমরা তো শিখে গেলাম যে আসলে ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটা, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনটা। আরেকটা যে কোশ্চেন আসে বা এমসিকিউ খুব বেশি প্রচলিত, সেটা হচ্ছে বিভিন্ন নাম। এটার জন্য আমরা একটা চার্ট করব। এই চার্টটা আমি ফুলফিল করে দেওয়ার চেষ্টা করব। এবার আসি, ফার্স্টে হচ্ছে নরমালি আমরা অঙ্গাণুর নাম যেটা জানি এবং তাকে অন্যান্য যে নামে ডাকা হয়। যেমন প্রথমেই যদি আমি আসি, কোষ প্রাচীরকে নরমালি আমরা কোষ প্রাচীরই বলি, কোষ প্রাচীর বা সেল ওয়াল বলা হয়, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি বেশ অনেকগুলো নাম আছে। কি কি নাম? সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, তারপর হচ্ছে বায়ো মেমব্রেন, তারপর হচ্ছে সেল মেমব্রেন। আচ্ছা, কোষ ঝিল্লির আমরা তিনটা নাম পেলাম। তারপর কোষ ঝিল্লির পরে যদি আসি মাইটোকন্ড্রিয়ায়, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখব মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস, তাই না? এটা আমরা সবাই জানি, কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এবং এই অঙ্গাণুটাই, মানে এই একমাত্র অঙ্গাণু যেটা সবথেকে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করে উদ্ভিদ এবং প্রাণী কোষে। আচ্ছা, তারপরে দেখি, সেটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিককে বলা হয় কোষের রসায়নাগার। এবং সেই সাথে তারপরে যদি দেখি, আমরা দেখলাম কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু। গলজি বস্তুর অন্য নাম হচ্ছে প্যাকেজিং কেন্দ্র, কোষের ট্রাফিক পুলিশ। তারপরে যদি দেখি, রাইবোজোম। রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমের একমাত্রই কাজ সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, এবং আমাদের কোষের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে এই রাইবোজোম বা কোষের ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষ করাটা। এখানে আমরা 5টা জিনিসের উল্লেখ করেছি, আর কোনটা বাকি আছে যদি কেউ বলতে পারো তাহলে খুব ভালো হয়। বলো তো কোনটা বাকি আছে? এক্সট্রা একটা নাম আছে কিন্তু আমি এখানে উল্লেখ করিনি। এবং এখানে লাস্টলি যেটা বাকি আছে সেটা হচ্ছে লাইসোজোম। আমি এখানে কোষ ঝিল্লিটা মুছে দিলাম। লাস্টলি বাকি আছে লাইসোজোম। এই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড বলার কারণ কি? আচ্ছা, একটা জিনিস দেখি,
কোষ ঝিল্লির ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে কোষ ঝিল্লি আসলে প্লাজমা মেমব্রেন বা বায়ো মেমব্রেন বা সেল মেমব্রেন যাই বলি না কেন সেই জিনিসগুলো রিলেট করা যাচ্ছে। এখানে একটু আসি। ফার্স্টে বললাম মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস। কেন বলা হয়, চাইলে পাশে এই জিনিসটা তোমরা লিখে রাখতে পারো। আচ্ছা, এখন আসি। ফার্স্টে হচ্ছে কি বললাম মাইটোকন্ড্রিয়ার কথা, কোষের পাওয়ার হাউস। কারণ হচ্ছে ক্রেবস চক্র চালনা করা হয়। এই মাইটোকন্ড্রিয়ায় আমরা যতটুকু জানি যে আমাদের যখন সালোক সংশ্লেষণ যখন শ্বসন হয়, শ্বসনের প্রথম ধাপটা গ্লাইকোলাইসিস, যেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় একটা ধাপ বা সাইটোপ্লাজমে সংঘটিত হয়। পরের ধাপগুলা মেইনলি এই মাইটোকন্ড্রিয়া